বিএনপির দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ, আশা মির্জা ফখরুলের। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ, সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645 আবেদন, আপিল নিষ্পত্তির শুনানি চলছে। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ ও লুট হওয়া অস্ত্র, ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান, আনা হয়েছে ডিবি কার্যালয়ে। লোকের সাথে আলাপ করে বললো যে আমার যত কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমন সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায় মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। সচেতনতা তৈরির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণমাধ্যমের মুখোমুখি হলেন তারেক রহমান। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ, এমন আশাবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে আসায় উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। রাজধানীর একটি হোটেলে আমন্ত্রিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান। শুরুতেই কুশল বিনিময় করেন সবার সঙ্গে। দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন গণমাধ্যম কর্মীরাও। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে যে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রায় সকল গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি শুভেচ্ছা বিনিময় করছেন রাজধানীর বনানীর একটি হোটেলে, যেই হোটেলে যেখানে আয়োজন করা হচ্ছে বিএনপির তরফ থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। যেখানে আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তারপরে তিনি এই প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এবং গণমাধ্যমের বিভিন্ন যে সম্পাদক, বার্তা সম্পাদক যারা রয়েছেন তাদের সঙ্গে আজকে তিনি এই অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। যেখানে আসলে গণমাধ্যমের বক্তব্যগুলো, গণমাধ্যমের যে সাংবাদিক যারা রয়েছেন, সম্পাদক যারা রয়েছেন, পত্রিকা, টেলিভিশন, অনলাইন, প্রিন্ট, যা সব ধরনের মাধ্যমের সম্পাদকদের বক্তব্যগুলো শুনছেন তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তারা এই বক্তব্যগুলো শুনছেন যে গত 17 বছর বা বিগত আমলগুলিতে যে সংবাদ মাধ্যমে যে নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করে আসলে গণমাধ্যমের উপর যে নিপীড়ন চালানো হয়েছিল, যে বাক স্বাধীনতা রুদ্ধ করা এবং সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করা যে বিষয়গুলি, সেগুলি কিন্তু গণমাধ্যমের সম্পাদকরা, সাংবাদিকরা তারা কিন্তু তারা সেই বক্তব্যগুলো তুলে ধরছেন এবং সামনে কি করা যায়, সামনের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা এবং আসন্ন যে সরকার আসবে, আগামী যে সরকার আসবে, তারা গণমাধ্যমের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবেন, গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে, বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে গণমাধ্যমের সাথে তারা কী ধরনের আচরণ করবেন, সে বিষয়গুলো কিন্তু আজকে কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ দৈনিক দ্য নিউজের নুরুল কবির তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলছিলেন যে গণমাধ্যমের যে গত কয়েক বছরের যে গণমাধ্যমের যে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে, সেই রুদ্ধ গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম তারা চান, গণতন্ত্রকে মুক্ত করতে চান, গণমাধ্যমকে মুক্ত করতে চান, সে বিষয়গুলো বলছেন। আর আপনারা জানেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি গত রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 30 তারিখে ইন্তেকাল করার পর যে পদ শূন্য হয়েছিল, সেই পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসাবে তাকে সিদ্ধান্ত এবং ঘোষণা দেওয়া হয় বিএনপি স্থায়ী কমিটির। এই প্রথম বৈঠক এই যে গণমাধ্যমের সঙ্গে তিনি সেই বৈঠকটি করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানীতে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
গণমাধ্যমের সঙ্গে সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। বনানী থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। 4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। গত 42 বছর বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে গঠনতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ পদে এলেন তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আসতে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের সভাপতিত্বে কয়েক ঘন্টার বৈঠকে আলোচনা হয় দলের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচনকালীন কার্যক্রম নিয়েও। বৈঠক শেষে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমানকে। আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচালে একটি মহল দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত। প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন ঘণ্টাব্যাপী। বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Tarek Rahman is an important political leader, not just of Bangladesh, but of the region. তো এই রিজনের একজন অনেক গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে। এছাড়া অনেক দিন পর দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও কূটনীতিকেরা প্রত্যাশার কথা জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার আসনগুলোতেও ছাড় দিচ্ছেন না বিএনপির স্থানীয় নেতারা। দল থেকে নির্দেশনা ও কঠোর পদক্ষেপের পরও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শরিক দলগুলোর প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান দলটির। আসন সমঝোতায় টানাপোড়েন, পরে 14টি আসনে ছাড় পায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী সরিয়ে নেয় সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি ও গণ অধিকার পরিষদকে 1টি আসন ছেড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে দল বিলুপ্ত করে ও সংগঠন ছেড়ে বিএনপি নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন কয়েকজন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে ওইসব আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় বহিষ্কৃত হয়েছেন 9 জন। এই আসনে যিনি বিএনপির আগের মনোনীত প্রার্থী ছিলেন, দল তাকে দেখলাম বহিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনও তিনি আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা
বিব্রতকর। সমঝোতাটা বিনষ্ট হলে ফলাফল যদি কোনো কারণে নেতিবাচক হয়, এটা পরবর্তী বিএনপির জন্য খুবই বিব্রতকর হবে। পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট, সরকার গঠন কম বেশি সবটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মীর সহযোগিতা না পাওয়ায় বিচলিত হলেও নির্বাচন করায় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শরিক দলের নেতারা। আমরা জোটের মিত্ররা জনাব তারেক রহমানের সাথে সেজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জনাব তারেক রহমান যদি কোনো আসনের বিদ্রোহী প্রার্থীকে ডেকে কথা বলেন, তিনি বসে যাবেন। আমার গলাচিপা 10 মিনিটে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি থাকেনও, আমি সেটাকে খুব চ্যালেঞ্জ মনে করি না, কারণ ওইটা বিএনপির সিট না। 50 বছর বিএনপি জিততে পারে নাই। যেখানে বিদ্রোহী প্রার্থী সমঝোতার আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে ও সহনশীল হতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। ওইসব সিটে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে তো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এইখানে বিদ্রোহী প্রার্থীর তো কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে, এবং আমি বলবো অনেক জায়গায় কিছুটা স্যাক্রিফাইসও প্রয়োজনে করতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার প্রত্যাশাই পূরণ হবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645টি আপিল হয়েছে। সকাল থেকে আপিল শুনানি চলছে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত মক ট্রায়ালও অনুষ্ঠিত হচ্ছে। যারা বিশেষ কারণে ভোট কেন্দ্রে যেতে পারবেন না অথবা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য পোস্টাল ব্যালট সুবিধাটি দেওয়া হবে। আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার 2 আসনের জামায়াত প্রার্থী ও সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামের কক্ষে। ইতিমধ্যে যারা প্রার্থীরা রয়েছেন তারা এই সম্মেলন কক্ষে তাদের শুনানি যুক্তিতর্ক উপস্থাপন করছেন, এবং এরই মধ্যে যাদের শুনানি শেষ হয়েছে একে একে প্রার্থীরা কিন্তু বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। যাদের এর মধ্যে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা এসে এখানে সেটি গণমাধ্যমের কাছে বলছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কক্সবাজার 2 আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদ তিনি জানিয়েছেন যে তার মনোনয়নটি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছেন। এছাড়াও আমরা দেখেছি টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ আরও বিভিন্ন জেলার যারা স্বতন্ত্র এবং বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন যাদের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে, তারা কিন্তু যে সম্মেলন কক্ষ সেখান থেকে বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমে সেটি জানিয়ে তারা চলে যাচ্ছেন। জানিয়ে রাখি যে আজকে সকাল 10:15 থেকে এই শুনানি শুরু হয়েছে। এটি চলবে টানা বিকেল 5টা পর্যন্ত। ক্রমান্বয়ে যাদের যখন সিরিয়াল আসছেন তখন মাইকে ঘোষণা করছেন এবং সেই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আজকে যেটি হচ্ছে যে ক্রমিক নম্বর 1 থেকে 70 পর্যন্ত যারা আছেন তাদের শুনানিটি আজকে অনুষ্ঠিত হবে। আগামীকাল 71 থেকে পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আসলে এই শুনানিটি অনুষ্ঠিত হবে এবং এটি আজকে থেকে শুরু হয়ে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত টানা এই শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনের অন্য আরেকটি কক্ষে পোস্টাল ভোটেরও একটি মক ট্রায়াল চলছে। পাশাপাশি যদি বলা যায় এবং শুনানি সেটিও কিন্তু সমান্তরালে চলছে। প্রার্থীরা বেরিয়ে আসছেন, যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা সেটি গণমাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে শুনানি চলছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। সময় সংবাদে আরও থাকছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ জোরদার, প্রাণহানি 200, দাবি গণমাধ্যমে। আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টকে উৎখাতের সতর্ক বার্তা খামেনির। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার ও পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গত বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সারা দেশে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে ঠান্ডার প্রকোপ। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। চাঁপাইনবাবগঞ্জে টানা কয়েকদিনে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনই তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। হিম বাতাস ও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় শীতে জবুথবু জনজীবন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সময় সংবাদে আরও থাকছে। অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের টি-20 বিশ্বকাপ ভাগ্য। আইসিসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। নিজেদের করণীয় নিয়ে আজ আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 8ম দিনে সকাল থেকে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে দূর দূরান্ত থেকে মেলায় আসছেন অনেকে। বিক্রেতারা আশা করছেন গতকালের মতোই আশানুরূপ বিক্রি হবে তাদের। প্রতিবারের মতো এবারের মেলাতেও প্রাধান্য পাচ্ছে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র। নারীদের বেশিরভাগেরই আকর্ষণ গৃহস্থালী জিনিসের দিকে। তবে রাজধানীর গ্যাস সংকট তীব্র হবার কারণে ইলেকট্রিক চুলার দিকেও ঝুঁকছেন অনেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় আরও বেশি হবার আশা সকলের। আসলে সবাই মিলে এইভাবে আসা হয় না, আজকে বাণিজ্য মেলায় এসে আমরা খুবই আনন্দিত। যা ভালো লাগবে তাই কিনবো। আশা তো করি মোটামুটি একটা অফার থাকবে, সেই জন্য তো আমাদের মেলায় আসা। ইলেকট্রিক্যাল চুলাটা কারণ গ্যাসের সংকট তো, তার জন্য ওইটা দেখতে আসছি। যদি বা দামে বনে বা কিছু অফার দেয় তাহলে কিনবো। আমরা এখন দেখতে এসেছি, দেখি যদি পছন্দ হয় তাহলে কিনবো। অনেক কিছু মানে একটু ছাড় যদি থাকে 10% থাকে তাও তো ভালো আমাদের জন্য। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। আইইডিসিআর এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসক, রোগী ও ঔষধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক। তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলা কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিং এর আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামী রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার মার্কিন মসনদ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত 200 জন নিহত হয়েছেন। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখায় খামেনি প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-র বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ইন্টারনেট শাটডাউন মানবাধিকার লঙ্ঘন আড়াল করার কৌশল বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। এর মধ্যে আরদাবিল শহরে সরকারপন্থী বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে স্লোগান দেন। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় খোররামবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। মালিহা সুহরওয়ার্দী, সংবাদ খেলার খবর। সময় মতো গড়াচ্ছে ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। আইসিসি থেকেও ইতিবাচক বার্তা না আসার সম্ভাবনাই বেশি। এমনকি গুঞ্জন আছে টাইগারদের শর্টার ফরম্যাটে মেগা আসর খেলতে হলে যেতে হবে ভারতেই। তবে নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। আইসিসির কাছ থেকে মেইলের আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পর নিজেদের করণীয় নিয়ে আজ আবারও আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। কদিন আগেও সবকিছু ছিল ঠিকঠাক, পর্যাপ্ত প্রস্তুতিটাও নিচ্ছিল বাংলাদেশ। কথা ছিল 28 জানুয়ারি টাইগাররা যাবে ভারতে। তবে বিসিসিআইয়ের এক বিতর্কিত সিদ্ধান্ত ওলটপালট করে দিল পরিস্থিতি। আইসিসির দিকে চেয়ে আছে বিসিবি, যদিও সেখান থেকেও ভালো বার্তা পাওয়ার সম্ভাবনা অনেক কম। বিশ্বকাপ শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। 7 ফেব্রুয়ারি উদ্বোধনী দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। কিন্তু ফিসকে সরিয়ে দেওয়ার পর এখন নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতেই চাইছে না বাংলাদেশ। যদিও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইসিসি, তবে শুধু বিসিবি নয়, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়েও এখন না যাওয়ার সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ কেন যাবে না ভারতে সে কারণ জানিয়ে বৃহস্পতিবার আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি। যদিও এখনো আসেনি আনুষ্ঠানিক কোনো উত্তর, তবে গুঞ্জন পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই। স্বল্প সময়সূচি বদলাতে চায় না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি শোনা যাচ্ছে ভারতে বাংলাদেশের ম্যাচ ভেন্যু বদলানোর বিষয়েও নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে আইসিসি। বাংলাদেশ দল যদি ভারতে যায় তাহলে তাদের খেলতে হবে সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই। আর যদি টুর্নামেন্টে অংশ না নেয় বাংলাদেশ, তবে ম্যাচ না খেলেই পয়েন্ট পেয়ে যাবে প্রতিপক্ষরা, আর বিসিবির ক্ষতির পরিমাণটা দাঁড়াবে কয়েক কোটি। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বিশ্বকাপে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সূচি অনুযায়ী কলকাতায় খেলার কথা বাংলাদেশের। নেপাল ম্যাচ মুম্বাইতে। তবে এমন পরিস্থিতিতে ভারত গেলে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করলেও বাংলাদেশি দর্শক কিংবা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাও থাকবে বিসিবির বড় চিন্তার কারণ। তাই আইসিসির চিঠির উত্তর পাওয়ার পর আবারও শনিবার আলোচনায় বসবেন ভোটকর্তারা। অনলাইনে সেখানে যুক্ত থাকতে পারেন আইসিসির প্রতিনিধিরাও। আর এই মিটিং থেকেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ, আশা মির্জা ফখরুলের।
আপিল নিষ্পত্তির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার 2 আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ। তাসনিম জারার মনোনয়নও বৈধ ঘোষণা। এবং রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। মানিকগঞ্জ গাজীপুরে অভিযান, আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন SM ইকবাল। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।